আমার বাচ্চা চাই রাবির। রাবির একটুও অবাক হলো না, যদিও এই মুহূর্তে তার অবাক হওয়াটা ভীষণ জরুরি। তবে সে এই জরুরি কাজের প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে স্বাভাবিক গলায় বলল, হঠাৎ বাচ্চা নেওয়ার প্রসঙ্গ উঠাচ্ছেন যে? আপনার তো এখনো অনার্স শেষ হয়নি। মেহুল খানিক নড়ে চড়ে বসে, মাথায় তার কথা সাজানো আছে। এবার সে গুছিয়ে বলতে পারলেই হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অতঃপর বলে, শুনুন, আমি আর রিতা খুব আগে থেকেই প্ল্যান করেছিলাম আমরা একসাথে বেবি নিব। একসাথে না পারি অন্তত কাছাকাছি সময় নিব, যেন আমাদের বাচ্চার বয়সের পার্থক্যটা খুব বেশি না হয়। তাতে লাভ হবে যে আমাদের যার আগে ছেলে বাচ্চা হবে তার সাথে আমাদের মেয়ে বাচ্চার বিয়ে দিতে পারবো। তাই সেই জন্যই বলছিলাম এখনই বাচ্চা নিয়ে ফেললে ভালো হয়, আমাদের ইচ্ছেটা পূরণ করতে পারবো। মিহুলের এই উদ্ভট যুক্তি শুনে রাবির কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেলে। মানে এমনও কারোর চিন্তাধারা হয়? এই মেয়ের এসব কথাবার্তা শুনলে কেউ বুঝবে মেয়েটা যে অনার্স পাশ করতে চলেছে? রাবিরকে নীরব দেখে মেহুল বিচলিত হয়, জিজ্ঞেস করে, কি হলো, কিছু বলছেন না কেন? রাবির বড় করে নিঃশ্বাস ছাড়ে। মাঝে মাঝে ভাবে এত ব্যস্তময় জীবনে এমন একটু আধটু বিনোদনের প্রয়োজন আছে, নয়তো জীবন পাঞ্চা হয়ে উঠবে। সে মৃদু হাসে, বলে, তা দুই বান্ধবী মিলে এখন বাচ্চা নেওয়ার কথা ভাবছেন নাকি? আর রিতাও কি সাদরাজের সাথে এই নিয়ে কথা বলছেন? না না না, ও এসব নিয়ে কেন কথা বলবে? পরে আবার মিহুল ভীষণ লজ্জা মাখা স্বরে বলল, ওরা তো কথা না বলেই কাজ সেরে ফেলেছে। মিহুলের লজ্জা মাখা মুখের দিকে রাবির অদ্ভুত দৃষ্টিতে তাকায়। মেয়েটা কি বলছে তা তার বোধগম্যের বাইরে। সে আশ্চর্য হয়ে তাকিয়েই থাকে। মিহুল তা দেখে ঠোঁট চেপে হাসে, বলে, কি ব্যাপার, বুঝতে পারছেন না কিছু? রাবির মাথা নাড়ায়, সে বুঝতে পারছে না। মিহুল আবার হাসে। এত হাসির কি আছে সেটা রাবির বুঝতে পারছে না। মিহুল হাসি থামিয়ে পুনরায় লজ্জা ভাব ফুটিয়ে তুলে বলে, আপনি খালু হতে যাচ্ছেন আর আমি খালা। এই বলে আবারও হাসে সে। রাবিরের দুই ভ্রুয়ের মাঝে এবার ভাঁজ পড়ে। সে বোঝার চেষ্টা করছে ব্যাপারটা। অনেক ভেবে সবকিছু মিলিয়ে হঠাৎ বিস্মিত হলো সে। আতকে উঠে বলল, সাদরাজ কি বাবা হতে চলেছে নাকি? মিহুল খুশিতে গদগদ হয়ে বলে, হ্যাঁ, আমার তো তাই মনে হয়। রাবিরের বিস্ময় ভাব উবে গেল। বলল, আপনার মনে হয়? এটা শিওর না? না, শিওরও। আসলে কখনো টেস্ট করা হয়নি, কালই টেস্ট করে একেবারে শিওর হয়ে যাবে। রাবির এবার থমথমে সুরে বলে, যদি এমন না হয়? আলবাত হবে, আমি এখন একদম শিওর। আর ওর টেস্ট একবার পজিটিভ আসলে আমি আর দেরি করব না। মিহুলের কথাবার্তা শুনে এখনো কিছু বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না, তাই সে এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না। উঠে দাঁড়ায়, হাত থেকে ঘড়িটা খুলতে খুলতে জিজ্ঞেস করে, খেয়েছেন? মিহুলের কাছে এই মুহূর্তে এই প্রশ্নটা মাত্রাতিরিক্ত অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল, কপট রাগ দেখিয়ে বলল, আমি কি বলেছি আর আপনি কি বলছেন? রাবির ভীষণ স্বাভাবিক গলায় বলল, আপনি যা বলেছেন আমি তা শুনেছি। সময় হলে সবকিছুই হবে। আপাতত পড়াশোনাটা আগে শেষ করুন। মেহুল রেগে যায়, রাগটা মনের মাঝে চেপে রাখে। রাবির ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এসে দেখে মেহুল চোখ বুজে শুয়ে আছে। সে এসেই পাশে বসে। মেহুলের গাল স্পর্শ করেই মিহি সুরে জিজ্ঞেস করে, ঘুমিয়ে পড়েছেন? জি। মেহুলের রাগে ভরা স্বর। রাবির ঠোঁট ছাড়িয়ে হাসে, বলে, তাহলে জবাব দিলেন কি করে? মেহুল সেই রাগ জারি রেখেই বলে, জানি না। খেয়েছিলেন রাতে? জি। রাবির চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করল, সত্যি তো? ফট করে মিহুল চোখ মেলে তাকায়, বিরক্তির সুরে বলল, আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ? আমি খিদে নিয়ে ঘুমোতে পারি না। যান, আপনিও গিয়ে খেয়ে আসুন। কথা শেষ করেই আবার চোখ বুঝল সে। রাবির তার কর্মকাণ্ড দেখে মুচকি হাসে। যতই ম্যাচিওর হয়ে যাক না কেন, মেয়েরা তার স্বামীর কাছে সব সময় আহ্লাদী। চোখ বুজে শুয়ে থাকলেও মিহুলের চোখে ঘুম আসে না। পাশে কিছুক্ষণ আগেই রাবির এসে শুয়েছে। রাবিরের উপস্থিতি টের পেয়ে আরো গভীরভাবে ঘুমের ভান ধরেছে সে, কিন্তু তাও ঘুমকে কাবু করতে পারছে না। এর মাঝে তার উদরে অল্প উষ্ণতা পেতে সেদিকে তাকায়। চেয়ে দেখে রাবির তার হস্তের বাঁধনে তাকে জড়িয়ে নিয়েছে। এটা দেখে মেহুল একটু নড়ে চড়ে ওঠে। রাবির আরো কিছুটা অগ্রসর হয়, হাতে স্পর্শ দৃঢ় হয়। ঘাড়িও তখন উগ্র শ্বাসের অনুভূতি হচ্ছে। রাবিরের হাতের স্পর্শ আরেকটু উপরে উঠতে মেহুল চট করে তার হাত সরিয়ে দেয়।
রাবির মাথা উঁচু করে তার দিকে তাকায়। মিহুল তখনও চোখ বুজা, সে নিমিষে চেয়ে থাকে। মিহুলের ভাবসা বুঝতে পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে? ঘুমের অভিনয় করছেন কেন? মিহুল তাতে জবাব দেয় না। তাতে অবশ্য রাবিরের কিছু যায় আসে না। সে জানে জবাব কিভাবে আদায় করতে হয়। সে তাই ইচ্ছে করে তখন তার হাতটা মিহুলের অনাবৃত উদরে ছোঁয়ায়। স্পর্শ যত গভীর হয়, মিহুলের মধ্যে অস্থিরতা তত বাড়তে থাকে। এক পর্যায়ে সে তার থাকতে না পেরে চোখ মেলে তাকায়। তেতেই উঠে বলে, কি সমস্যা আপনার? ঘুমোচ্ছেন না কেন? রাবির থেমে তাকায়, বাঁকা হেসে বলে, আপনিও তো ঘুমাচ্ছেন না। আপনি আমাকে ঘুমোতে না দিয়ে কিভাবে ঘুমাবো? কেন? আমি আবার কি করলাম? রাবিরের এমন ভোলা ভালা ভাবে মিহুল আরো যেতে যায়। গরম দেখিয়ে বলে, অনেক কিছু করেছেন, এখন দয়া করে সরে গিয়ে নিজের বালিশে মাথা রাখুন, নিজে ঘুমান, আর আমাকেও ঘুমোতে দিন। মিহুল শুয়ে পড়তেই রাবির হাসে, তাকে নিজের কাছেই টেনে নেয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বিয়ে করেছি কি বউ রেখে অন্য বাড়ি শোয়ার জন্য? তুমি না। বলেই মিহুলের ঘাড়ে মুখ ডুবিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় সে। রাবিরের স্পর্শে মিহুলের সে কিঞ্চিত রাগ বেশিক্ষণ ঠাঁই পায় না। একসময় সব হাওয়ায় মিশে যায়। বাইরে সূর্য উঠেছে আরো 1 ঘন্টা আগে। চারদিকে পাখিদের ব্যস্ততা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। আরেকটা নতুন দিন, নতুন সকাল। একটু পরেই হয়তো মানুষ প্রজাপতিরও ব্যস্ততা শুরু হবে। নীরব নিস্তব্ধ শহর হয়ে উঠবে কোলাহলে পূর্ণ। ব্যস্ত নগরীতে ছুটে চলবে রোজকার দিনের সমস্ত কার্যক্রম। তবে আজ অন্য দিনের মতো সবকিছু স্বাভাবিকভাবে হলেও রিতার আজ কেন যেন সবকিছু নতুন লাগছে। আশ্চর্য, এমন কেন হবে? এই তো সেই পুরনো সকাল, একই রূপ, একই রং। এর মধ্যে নতুনত্বের কি আছে? সবকিছুই তো পুরনো, প্রতিদিনকার একই জীবনচক্র। অথচ আজ যেন নিমিষে সবকিছু নতুন হয়ে উঠেছে। নতুনের মতো ফকফকা চারিদিক। এত আনন্দ কেন আজ বাতাসে? এত সুখ কেন? এই এত এত সুখ আনন্দ সে রাখবে কোথায়? চোখ ছলো ছলো করছে তার, মুখ চেপে ধরে বসে আছে। কিভাবে শুরু করবে, কিভাবে বলবে? তাকে আগে বলবে, মিহুলকে নাকি মাকে, আর নাকি সাদরাজকে? কম্পিত মনে উত্তর মেলাতে পারছে না। হাতের ছোট্ট কিটটাকে এখন অবিশ্বাস্য চোখে দেখে যাচ্ছে। এটা কি আদৌ সত্যি? কোনো স্বপ্ন নয় তো? সাদরাজের ঘুমন্ত মুখের দিকে চোখ পড়তে বুঝে না এটা সত্যি। আর এর থেকে ভয়ঙ্কর সুন্দর কোনো সত্যি হতেই পারে না। কাপা কাপা হাতে রিতা মিহুলকে কল দেয়। রিংটোনের শব্দ পেতে মিহুল ঘুমের মাঝে ফোনটা মাথার পাশ থেকে হাতটা বের করে। না দেখে কোনো রকম রিসিভ করে কানে লাগায়। ওপাশ থেকে রিতার কম্পিত সুর বলল, দোস্ত পজিটিভ এসেছে। ঘুমের ঘোরে কিছুই বুঝে ওঠে না মিহুল। কিঞ্চিত চোখ মেলে তাকায় প্রশ্ন ছুড়ে, কি পজিটিভ এসছে? রিতা আগের মতোই কাপা সুরে বলে, প্রেগন্যান্সি টেস্ট। ও ওহ। তা মুখ থেকে বের করে চোখ বুঝতে হঠাৎ মস্তিষ্ক সজাগ হলো তার। রিতার বলা কথাগুলো নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ল। চট করে উঠে বসলো মিহুল। প্রচন্ড অবাক হয়ে বলল, কি আসলেই? হ্যাঁ। রিতার ছোট্ট করে বলা এই হ্যাঁ শব্দটাই মিহুলকে পুরো পাগল বানানোর জন্য যথেষ্ট। সে প্রচন্ড জোরে চেঁচিয়ে ওঠে। রাবির তার গলা পেয়ে ঘুম থেকে ধরফড়িয়ে ওঠে, ভীত হয়। মিহুলের দিকে চেয়ে বিচলিত সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে মেহুল? মিহুলের চিৎকারে রাবির হতভম্ব। মিহুল বিছানা ছেড়ে উঠে রীতিমতো নাচে ধরেছে। এই সকাল সকাল এমন দৃশ্য দেখে রাবিরের আর পলক পড়ছে না। সে অবাক হয়ে যেই আছে। পুনরায় প্রশ্ন করে, কি হয়েছে বলবেন তো? মিহুল নিজেকে স্থির করতে পারছে না। পারবে কি করে? এত বড় একটা খবর পেয়ে কেউ নিজেকে স্থির রাখতে পারে? ফোনের ওপাশ থেকে রিতাও তার হইচইয়ের শব্দ পাচ্ছে। মেয়েটা ঠোঁট চেপে হাসে। কলটা কেটে দিয়ে পিলপিল পায়ে এগোয় সাদরাজের দিকে। সাদরাজ এখনো ঘুমে। রিতা তার মাথার পাশে বসে। ঘুমে জুবুথুবু হয়ে থাকা সাদরাজের মুখশ্রীটা বেশ কিছুক্ষণ পরখ করে লজ্জা পেল সে। এই অনুভূতিটা অদ্ভুত। সে প্রকাশ করতে পারছে না ঠিক। এখন কি একবার সাদরাজকে ডেকে তুলবে? সব শোনার পর সাদরাজের প্রতিক্রিয়াটা কেমন হবে? রিতা ভাবছে। তার মাঝে সাদরাজের চুলে আলতো করে হাত ছুঁয়ে দেয়। সাদরাজ টের পায় না। রিতা নিমিষ চেয়ে থাকে তার পানে। কখনো এত মনোযোগ দিয়ে তাকে দেখা হয়নি। মানুষটার সাথে পরিচিতটা ভীষণ কুৎসিতভাবে হলেও এখন যেন সময়ের সাথে পাল্লা দিয়ে সেই কুৎসিত ভাবটা যে যাচ্ছে, জন্ম নিচ্ছে সুন্দর
ভাবটা মুছে দিচ্ছে, জন্ম নিচ্ছে সুন্দর এক অনুভূতির। তার প্রথম রাতের কথা তার মনে আছে প্রথম স্পর্শের কথা। সেদিন যতটা ঘৃণা লেগেছিল আজ ততটাই রোমাঞ্চকর লাগছে, যেন এক মুহূর্তে সব ক্লান্তি, সব দুঃখ হাওয়ায় মিশে গিয়েছে। রিতা ঠোঁট ছুড়িয়ে হাসে, উঠে দাঁড়ায় সে। এখনই বলবে না। সাদরাজকে একটু না জ্বালিয়ে এত বড় খবর সে কি করে দেবে? সে কিটটা আলগোছে তার একটা ড্রয়ারে রেখে দেয়। এখানে সচরাচর সাদরাজের হাত পড়বে না। পরে চুপিসারে এসে সাদরাজের পাশে ধরে যেন কিছুই হয়ে ওঠেনি। এদিকে মিহুলের চটপটে রাবির যেন এবার কিঞ্চিত বিরক্ত হয়। এই সকাল সকাল মেয়েটা এমন করছে কেন? রাবির উঠে ওয়াশরুমের দিকে পা বাড়াতে মিহুল দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। প্রচন্ড বিস্ময় নিয়ে বলে, আপনি জানেন কি হয়েছে? রাবির হতাশ চোখে তাকায়। না বললে সে কোথা থেকে জানবে? নিরস মুখে বলল, আপনি না বললে কি করে জানবো? মিহুল এবার কিছুটা স্থির হলো। নিজেকে ধাতস্থ করে শান্ত কণ্ঠে বলল, নিউজ তো কনফার্ম। রাবির বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কিসের নিউজ? মিহুল তাড়াতাড়ি করে জবাবে বলে, আপনি খালু আর আমি খালা হতে যাচ্ছি। টেস্ট পজিটিভ এসেছে। রাবির চমকায়, প্রশ্ন ছুড়ে। আসলে? মিহুল হেসে বলে, হ্যাঁ, একদম সত্যি। রাবি নির্বাক হয়ে যেয়ে আছে। কি বলবে সে? এত বড় খুশির সংবাদ শুনে এখন আর কোনো কথা বের করতে পারছে না। অবশেষে সাদরাজ বাবা হতে চলেছে। ছেলেটা এই খবর পাওয়ার পর নিশ্চয়ই খুশিতে আত্মহারা হয়ে উঠবে। রাবিরের যেন আর তর সইছে না। মিহুলকে বলল, চলুন এক্ষুনি গিয়ে ওদের সাথে দেখা করে আসি। মিহুল মাথা ঝাঁকিয়ে বলল, না, রিতা এখনো সাদরাজ ভাইকে কিছু বলেনি। আগে ওদের মধ্যে কথা হোক, তারপর আমরা যাব। রাবির ঠোঁট কামড়ে হেসে বলল, আমি তো আর খুশি ধরে রাখতে পারছি না। মিহুল এগিয়ে আসে। রাবিরের খুব কাছে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, আমি আর তো খুশি হতে চাই রাবি, প্লিজ। রাবির আলতো হাতে মিহুলের গাল স্পর্শ করে, নরম সুরে বলে, অবশ্যই, আমার ওয়াইফের জন্য পৃথিবীর সমস্ত সুখ আমি এক করে নিয়ে আসবো। মিহুল অস্থির গলায় বলে, কখন? রাবির মৃদু হেসে জবাবে বলে, খুব তাড়াতাড়ি। বিকেলে রাবির ফিরতে মিহুল জেদ ধরল রিতার সাদরাজের বাড়িতে যাবে। রাবিরও সকালে চেয়েছিল, তবে একটু পর তার মিটিং ছিল বলে সে প্রথমে না করলেও পরে মিহুলের কথা ভেবে রাজি হয়। যাওয়ার পথে অনেক প্যাকেট মিষ্টি কিনে তারা। মিহুল পুরো গাড়ি অস্থিরতায় কাটিয়েছে। কখন গিয়ে পৌঁছবে আর কখন গিয়ে রিতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। গাড়ি থেকে নেমেই মিহুল বাড়ির দিকে ছুট লাগালো। রাবির পেছন থেকে এসে মিষ্টির প্যাকেট হাতে নিতে নিতে মৃদু হেসে বলল, খুশিতে পাগল হয়ে গিয়েছে মেয়েটা। রাবিরকে এগিয়ে আসতে দেখে বাড়ির দারোয়ান দ্রুত পায়ে এলেন। রাবিরের হাত থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে বললেন, আপনি ভিতরে যান স্যার, আমি এগুলো নিয়ে আসছি। রাবির বফার রুমে ঢুকতেই দেখে মিহুল রিতার দু কাঁধ ধরে লাফাচ্ছে। চোখে মুখে আনন্দ, খুশি উপচে পড়েছে তার। রিতারও সেম অবস্থা, তবে তার মাঝেও যেন চোখে মুখে কেমন লজ্জার ছাপ। রাবিরকে দেখে আরো বোধহয় লজ্জা পেল। প্রশস্ত হেসে বলল, ভাইয়া আসুন। কংগ্রাচুলেশন রিতা। রিতা প্রচন্ড লজ্জায় মাথা নুয়ে ফেলল। মিহুল তার লজ্জা মাখার ঠোঁট টিপে হাসল খুব। রাবির প্রশ্ন তুলল, তা আমাদের বাচ্চার বাপ কই? তাকে দেখছি না যে। লজ্জা মাখা মুখটায় রিতা একটু পরে তুলে বলল, সকালে বেরিয়েছে, এখনো তো ফেরেনি। রাবির কপালে ভাঁজ ফেলে বলে, সে কি, এত বড় একটা খবর আর সাদরাজ এখনো বাসায় ফেরেনি? দাঁড়ান, আমি এক্ষুনি ওকে কল করছি। লজ্জাকে আরো ফুটিয়ে তুলে রিতা বলল, উনি এখনো কিছু জানেন না। মিহুল আর রাবির অবাক হয়ে তাকায়। মিহুল জিজ্ঞেস করে, এখনো ভাইয়াকে কিছু জানাসনি কেন? রিতা তার উদ্দেশ্যের কথা বলে না, শুধু বলে, এমনি। তাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বাড়িতে এসে হাজির হয়। বসার রুমে এসে এমন অপ্রত্যাশিত মানুষ যুগলকে দেখে বিস্ময়ে এদিক সেদিক তাকায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, রাবির তোরা? রাবির হাসে। সাদরাজের কাছে এসে তার পিঠে চাপড় মেরে বলে, হিরে শালা, মিষ্টি না খাওয়ানোর ধান্দাতে আছিস নাকি? সাদরাজ বোকার মতো রিতার দিকে এক পলক তাকায়। রিতার মাথা নুয়ানো, সে কিছুতেই আন্দাজ করতে পারছে না, যার দরুন কপালে চওড়া ভাঁজ পড়ে। প্রশ্ন তুলে বলে, কি বলছিস? কিসের মিষ্টি? আমাকে বুড়ো বানানোর মিষ্টি।
সাদরাজের ভাঁজ পড়া কপালটা দৃঢ় হয়। সে এখনো কিছুই বুঝতে পারছে না কারো। সবার হাবভাবও কেমন যেন অন্যরকম। বুঝতে না পেরে সে আবার প্রশ্ন করে, রাবির, একটু খুলে বল তো কি হয়েছে? তুই কিসের মিষ্টির কথা বলছিস? কে কাকে মিষ্টি খাওয়াবে? রাবির তপ্ত ফ্যাঁস ছাড়ে। রিতার দিকে চেয়ে বিমূঢ় সুরে বলে, রিতা, আপনি ছাড়া ওকে আর কেউ বোঝাতে পারবে না। ওকে আপনি রুমে নিয়ে যান, তারপর বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে আসবেন। রিতা ঠোঁট কামড়ে আর চোখে সাদরাজের দিকে চাইল। সাদরাজ তার দিকেই চেয়ে আছে। রিতা সঙ্গে সঙ্গে চোখ সরায়, অস্থির চোখ অন্যদিকে ঘুরিয়ে বলে, চলুন সাদরাজ। সাদরাজ উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে। কোনো কিছুর আগামাথা মেলাতে পারছে না সে। কি কথা বোঝানোর কথা বলছে রাবির? সাদরাজ জিজ্ঞাসু দৃষ্টিতে রাবিরের দিকে তাকাতে রাবির হেসে বলে, আরে যা, রিতার কাছ থেকেই সবকিছু বুঝে আয়। আমরা এখানে অপেক্ষা করছি। কথা শেষ করে রাবির খুব আরাম করে সোফার উপর শরীর এলিয়ে দেয়। বেহুলা হেসে হেসে তার পাশে বসে। সাদরাজ এখনো আগের মতোই চেয়ে আছে। রিতা মিনমিনিয়ে বলে, রুমে চলুন। হঠাৎ রিতার এমন অদ্ভুত পরিবর্তন দেখে সাদরাজের আরো বেশি খটকা লাগে। সবাই মিলে কি করতে চাইছে? রিতা পা বাড়ায়। সাদরাজ আগাগোড়া কিছু না বুঝেই তার পেছনে হাঁটা ধরে আর এসে ভ্রু কুচকে বলে, কি ব্যাপার রিতা, কিছু কি হয়েছে? রিতা ফিরে তাকায়। ভীষণ অস্বস্তি আঁকড়ে ধরেছে তাকে। কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না কিছু। বুকের ভেতর ধুকপুক করছে সাদরাজের প্রতি ক্রিয়ার কথা ভেবে। সাদরাজ এবার বিরক্ত হয়, জিজ্ঞেস করে, আজব, কিছু বলছো না কেন? কি হয়েছে? রিতা অস্বস্তিকে ঝেড়ে ফেলে, নিজেকে শান্ত করে। সাদরাজের চোখে চোখ রাখে, নরম গলায় বলল, একটা কথা বলার ছিল। সাদরাজ স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ বলো, কি বলবে? সাদরাজের স্থির নিমেষ দৃষ্টি রিতাতে আবদ্ধ। রিতার চক্ষু জোড়া অস্থির, কিন্তু হাতে মৃদু কপন। সাদরাজ নীরব, স্তব্ধ। এই ছোট্ট সুন্দর কথাটাও তার মস্তিষ্কে ঠাঁই পাচ্ছে না। সে হতভম্ব। কি বলবে এখন? খুশি হবে? সে খুব খুশি হয়ে জড়িয়ে ধরবে রিতাকে। সাদরাজ ভাবছে, সাদরাজের এমন ঠান্ডা রূপ দেখে রিতা কেন যেন ভয় পাচ্ছে। আচ্ছা, সাদরাজ মেনে নেবে তো? তার যদি এমন না হয় তখন? রিতা জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজায়, খানিক সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করে, আপনি খুশি হননি সাদরাজ? সাদরাজ আগের মতোই। অনুভূতি তো যেন সব হারিয়ে ফেলেছে। সে কিভাবে প্রতিক্রিয়া করবে সেটাও সে বুঝতে পারছে না। অনেকক্ষণ চুপ থাকে সে, ভাবে। রিতা ভয় নিয়ে যেয়ে থাকে। সময়ের সাথে সে ভয় বাড়তে থাকে। এক পর্যায়ে গিয়ে সাদরাজের নীরবতা ভাঙে। সে ঠোঁট নাড়িয়ে জিজ্ঞেস করে, এটা সত্যি? রিতা চট করে উপরে নিচে মাথা নাড়ায়। সাদরাজ এগিয়ে ওদিক এদিক তাকায়। তার এই অস্থিরতা রিতাকে আরো ঘাবড়ে তুলেছে। সাদরাজ ঢোক গিলে, ঠোঁট কাঁপছে তার। কিছু বলতে চাইছে, বলতে পারছে না। রিতা তখন সাদরাজের দু হাত আগলে ধরে, আবারও জিজ্ঞেস করে, আপনি খুশি হননি? সাদরাজের চোখ হঠাৎ টলমল করে ওঠে। কম্পিত সুরে বলে, আমি তো ভালো বাবা হতে পারবো না রিতা। আমি ওই শাহাদাত আহমেদের মতোই হব, ভীষণ খারাপ বাবা। রিতার ব্যথিত হয়। নরম গলাই বলে, কে বলেছে আপনি খারাপ বাবা হবেন? আপনি ভীষণ ভালো বাবা হবেন। আপনার বাবা ভালো হতে পারেনি তো কি হয়েছে? আপনি হবেন পৃথিবীর সব থেকে ভালো বাবা। সাদরাজ ঠোঁট কামড়ে নিজের চোখের পানি ধরে রাখে। তার মনে ভয়, যদি সেও তার বাবার মতো খারাপ বাবা হয়, যদিও সে ও তার সন্তানের সাথে এমন অন্যায় করে, তারপর তখন সাদরাজ উদ্বিগ্ন গলায় বলল, আমার ভয় হয় রিতা, যদি আমিও আমার স্বার্থের কথা ভেবে আমার সন্তানের সাথে অন্যায় করে বসি। আমার নিজের উপর আমার ভরসা নেই। আমি আমার সন্তানদের কষ্ট দিতে পারবো না। রিতা সাদরাজের হাত জোড়া শক্ত করে ধরে। তেমন কিছুই হবে না। আমি বলছি তো, আপনি বেস্ট বাবা হবেন। কেন ভয় পাচ্ছেন? আপনি ভালো মানুষ। আপনি আপনার বাবার মতো স্বার্থপর না। প্লিজ সাদরাজ, মেনে নিন। সাদরাজ রিতাকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নেয়। সাদরাজের লম্বা চওড়া বুকে তুমুলভাবে হয়ে চলা স্পন্দনের শব্দগুলো সে শুনতে পারছে। বুকের উপর হাত দিয়ে চেপে ধরে, মিহি সুরে বলে, শান্ত হন সাদরাজ, আপনার হৃৎপিণ্ড এবার বেরিয়ে আসবে তো।
কিন্তু বললেই কি আর শান্ত হওয়া যায়? সাদরাত শান্ত হতে পারছে না। এত বড় একটা খবর পাওয়ার পর কি করে শান্ত হবে সে? ভয়, আনন্দ, চিন্তা, অস্থিরতা সবকিছু একসাথে চেপে ধরেছে তাকে। যে সম্পর্কটা এত অগোছালো, সেই সম্পর্কের পরিণতি এত সুন্দর হবে সেটা সে কল্পনাও করতে পারেনি। রিতাকে অনেকক্ষণ বুকে চেপে রাখে। রিতাও খুব মনোযোগ দিয়ে সাদরাজের বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দগুলো শোনে, যেন সেগুলো কোনো যন্ত্রের সুর। রিতার মুখ তুলে সাদরাজ তার কপালে আলতো করে চুমু খায়। এই প্রথম সাদরাজের স্পর্শে ভীষণ রকম লজ্জা পায় সে। চোখ বুজে নেয়। সাদরাজ মাথা তুলে নেয়, মুচকি হাসে। রিতার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে, নিজের সবটুকু দিয়ে আমি তোমাকে আর আমার সন্তানকে আগলে রাখবো রিতা। কখনো এইটুকু কষ্টও পেতে দিব না, প্রমিস। রিতা চোখ মেলে তাকায়। সাদরাজের চোখে চোখ রাখে। মনে তখন সে দারুণ কিছু একটা করে ফেলার ফন্দি আটে। সাদরাজ বুঝে ওঠে না। এর আগেই সে সাদরাজের আঙ্গুল সরিয়ে তার ওষ্ঠপল্লবে ভালোবাসা ছোঁয়ায়। সাদরাজ শিওরে ওঠে, মেয়েটা কি ভয়ানক কাজ করে ফেলেছে। রিতা চট করে পেছনে চলে যায়। সাদরাজ হাত দিয়ে ঠোঁট ধরে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। রিতার লজ্জায় যেন মর্মর অবস্থা। সে মাথা নুয়ে কোনো রকমে বলল, নিচে মেহুল আর ভাইয়া অপেক্ষা করছেন মিষ্টি খাওয়ার জন্য, চলুন। বলেই ছুট লাগালো দরজার বাইরে। সাদরাজ যেভাবে ড্যাব ড্যাব চেয়েছিল, আজ ওই চাহনিতেই সে মৃত্যু অবধারিত ছিল। রিতার নিচে আসতেই মেহুল তার কাছে ছুটে আসে। বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কিরে ভাইয়াকে বলেছি? রিতা হাসে, বলে, খুশিতে বোধহয় কথায় দম বন্ধ হয়ে গেছে। শোনার পর স্তব্ধ হয়ে 1 ঘন্টা চেয়েছিল। সোফা থেকে উঠে তখন রাবির হেসে বলে, তা তো হবে, আমার ছোট্ট হৃদয়ের বন্ধু। এত বড় একটা খবরের ধকল সে কিভাবে সামলাবে বলো? সাদরাজ পেছন পেছনে নামে। রিতার দিকে এক পলক চেয়ে রাবিরের পাশে সোফায় গিয়ে বসে। রাবির হেসে বলে, কিরে শালা, আমার পরে বিয়ে করেও আগে বাপ হয়ে যাচ্ছিস? ব্যাপারটা মোটেও ঠিক হয়নি কিন্তু। সাদরাজ তখন শব্দ করে হাসে, বলে, তোর মতো এত দিন মাস ঠিক করে সব করতে গেলে কিছুই হবে না। আমাদের মতো হুট হাট সব ঘটিয়ে ফেলবি, তাহলেই দেখবি আর কোনো ঝামেলা নেই। রাবির কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মিহুল চোখ মুখ কুচকে বলে ওঠে, হ্যাঁ সেটাই, ওনার তো সবকিছুতেই পারফেক্ট সময় লাগে। সাদরাজ আর রিতা তার কথা শুনে হেসে ওঠে। রাবির কপাল কুচকায়, একটা মিষ্টি তুলে সাদরাজের মুখে পুড়ে দিয়ে বলে, না হেসে মিষ্টি খা। সাদরাজ কোনো রকমে মিষ্টি চিবিয়ে জিজ্ঞেস করে, এই মিষ্টি কে এনেছে? আমি তো মিষ্টি অর্ডার দিয়েছি। এটা আমরা এনেছি, আপাতত এখন আমাদেরটা দিয়েই মিষ্টি মুখ কর। রাবির উত্তরে বলে। মিহুলও তখন একটা মিষ্টি এনে রিতার মুখে দেয়। রিতা অল্প খেয়ে মিহুলকেও খাইয়ে দেয়। তারপর সবাই বসে গল্প জোরে। এর মাঝে সাদরাজের অর্ডার করা মিষ্টিও চলে আসে। তখন আরেক দফা মিষ্টি খাওয়া দাওয়া হয়। রাতে রিতা অনেকবার বলেছে খেয়ে আসার জন্য, তবে মিহুল আর রাবির রাজি হয়নি। এই সময় রিতাকে আর এত দখল দেওয়ার দরকার নেই। বাড়ি ফেরার পথে মিহুলের মন খারাপ। আজ প্রথম সেহরি, কাল থেকে রোজা শুরু। বাড়িতে সব আয়োজন শেষ, তবে সে সব নিয়ে তার কোনো চিন্তা নেই। চিন্তা তার অন্য জায়গায়। বিয়ের পরে শাশুড়ি মায়ের কথায় তার গান গাওয়া বন্ধ হয়েছে। সোজা ভাষায় বলে দিয়েছিলেন বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করতে। এসব গান ফান নিয়ে যেন আর না ভাবে। প্রথমে খুব কষ্ট হলেও পরে সে মানিয়ে নিল। এখন আবার বাচ্চার প্রতিও আগ্রহ জন্মালো তার। তবে রাবির কেন এখন এমন করছে? ওর যেন বাচ্চা নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহই নেই। রিতার বাড়িতে সাদরাজও 2-1বার তাকে এই নিয়ে কথা বলেছিল, তবে সে সেখানেও ব্যাপারটা উপেক্ষা করেছে। কেন? রাবির কিচ্ছে করে এসব করছে নাকি মিহুলের কথা চিন্তা করে? যেখানে মিহুল চাইছে সেখানে এত ভাবার কি আছে? এই প্রশ্নটা মিহুল এখন সরাসরি রাবিরকে করতেও পারছে না। জড়তা কাজ করছে ভীষণ। রাবির ভীষণ বিচক্ষণ মানুষ, সেটা মিহুল জানে। রাবির যা করে ভেবে চিন্তে করে, ঠান্ডা মাথায় করে। তবে সব ব্যাপারে এত ভাবার কোনো মানে হয়? বিয়ে হয়েছে, বাচ্চা হবে, স্বাভাবিক। এটা নিয়ে এত ভাবার কি আছে? আশ্চর্য, মিহুলের মনের কথা রাবির কিছু হলেও আন্দাজ করতে পারছে। কিন্তু সেও তো নিরুপায়। মিহুলকে সে কোনোভাবেই কষ্ট পেতে দেখতে পারবে না। যদিও সত্য বেশি দিন চেপে রাখা যায় না, কিন্তু তাও এখনই না জানুক, আরো সময় পরে জানুক। জানলে তো মিহুল থমকে যাবে, ভীষণ কষ্টে মুচড়ে উঠবে সে। রাবির যে তাকে এখনই এত কষ্ট দিতে চাইছে না, এই কথাটা সে এখন কি করে মিহুলকে বোঝাবে? ফজরে নামাজ শেষ করে বারান্দায় তাকাতেই দেখে এক সুন্দর সকালের সূচনা। জায়নামাজ ভাঁজ করে মিহুল উঠে দাঁড়ায়। চারদিক তখন পাখিদের কিচিরমিচির শব্দে রিরি করছে।
সকাল হয়েছে সেটাই দল বেঁধে হইচই করে জানান দিচ্ছে তারা। বারান্দায় এসে মিহুল দাঁড়ায়। আস্তে আস্তে এখন অনেকটাই আলোকিত চারদিক, তেমন একটা ঘোলাটে পরিবেশ। মৃদুমন্দ বাতাসটা গায়ে স্পর্শ করতে যেন শিহরণ জাগে। রোজার সময়টাই অদ্ভুত সুন্দর, সে সময় বাতাসেও যেন শান্তির পরশ পাওয়া যায়। মিহুল গ্রিল আঁকড়ে ধরে চোখ বন্ধ করে। বাইরের ঠান্ডা বাতাস শরীরে মিশছে, তার ভীষণ শান্তি পাচ্ছে মনে। নিজের মাঝে এতটাই বিভোর ছিল যে রাবিরের উপস্থিতি সে টের পায়নি। কয়েক পলক পরই তার উষ্ণ স্পর্শে ধ্যান কাটে। ঠোঁট নাড়িয়ে জিজ্ঞেস করে, কখন এলেন? রাবির মুখ এনে কানের কাছে মিহি সুরে বলে, মাত্রই। মিহুল আবার আগের মতোই চক্ষু রুদ্ধ করে। রাবির আরেকটু এগিয়ে আসে। মিহুলের মুখের উপর পড়ে থাকা চুলগুলো খুব যত্নে কানের পিছিয়ে গুজে দেয়। তার গালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। মিহুল বরাবরের মতোই নীরব। রাবির পাশাপাশি দাঁড়ায়, জিজ্ঞেস করে, ঘুমাবেন না? মিহুল তার দিকে না তাকিয়ে প্রত্যুত্তর করে, ঘুম আসছে না। রাবির সময় নিয়ে প্রশ্ন করে, কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করছেন? মিহুল এবার তাকায়। রাবির ভীষণ স্বাভাবিক, তবে মিহুল কিছুতেই স্বাভাবিক থাকতে পারছে না। সেহরির পর খাবার টেবিলে রাবির তাকে মাকে বলেছিল মিহুলকে যেন তিনি বাচ্চা নেওয়ার ব্যাপারে কোনো প্রকার চাপ প্রয়োগ না করেন। বাচ্চা নিয়ে চিন্তা ভাবনা করাটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তার এই নিয়ে ভবিষ্যৎ কেবল সে আর মিহুলই ভাববে। মিহুল আড়ালে দাঁড়িয়ে এসব কিছু শুনছিল, আর এটা শোনার পর থেকে মনটা আরো বেশি খচখচ করছে। তার মনে বলছে কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য রাবির এমন করছেন, কিন্তু সেই ব্যাপার জানার জন্য সে রাবিরকে সরাসরি প্রশ্ন করার মতো সাহসও জুগাতে পারছে না। মিহুল তাই আর প্রশ্ন করে না। কিছুক্ষণ চেয়ে থেকে বিমূঢ় সুরে বলে, চলুন শুয়ে পড়ি। মিহুল শরীর টেনে বিছানায় যায়, চুপচাপ শুয়ে পড়ে সেখানে। রাবিরও তার পেছন পেছন আসে। সারা শব্দ না করে সেও শুয়ে পড়ে। সকাল থেকেই রিতার বেশ দুশ্চিন্তা। সে খেয়াল করেছে কিছু একটার গন্ধে তার বমি বমি পাচ্ছে। মূলত এই নিয়ে যত দুশ্চিন্তা তার। রোজা রেখেছে, এখন বমি করলেই রোজা শেষ। তাই এখন পর্যন্ত রুমে ঘাপটি মেরে বসে আছে সে। নিচে নামলে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে গন্ধ এসে নাকের থেকে তার, বিশেষ করে রান্নাঘর। এই ঘরে কিছু রান্না হোক বা না হোক, একটা ভ্যাপসা গন্ধ ঠিকই থাকবে। তাই সেদিকে তো ভুলেও সে ফিরে যাচ্ছে না সে। তবে সে যে একাই দুশ্চিন্তাগ্রস্ত তা কিন্তু না, সাদরাজও সমান তাদের দুশ্চিন্তা করে যাচ্ছে। সে প্রথমবারের মতো বাবা হতে চলেছে, ঠিক বুঝতে পারছে না বাবাদের কি কি করতে হয়। এই নিয়ে যত অস্থিরতা তার। রিতাকে তো প্রথম রোজায় রাখতে দিচ্ছিল না, পরে ডাক্তারের সাথে কথা বলে কিছুটা নিশ্চিন্ত হয়। রিতা কিছুক্ষণ ভ্রু কুচকে সাদরাজের দিকে চেয়ে রইল। সাদরাজের হাবভাব ঠাহর করতে না পেরে প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার, আজকে আপনি অফিসে যাবেন না? সাদরাজ ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে চাইল, বলল, অফিসের কাজ বাসায় করছি তো। রিতা ভ্রু দৃঢ় করে বসে। লোকটার দিকে নিমিষ চেয়ে থাকে। এই লোকটাকে ঠিকভাবে চিনে ওঠা বড় দায়। কখনোই ওনার কোনো কাজের মিল পাওয়া যাবে না। যখন যা মন চাই তাই করেন। রিতা বসে বসে এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে। দুপুরের নামাজ শেষ করে মিহুল রিতাকে কল দেয়। রিতাও তখন মাত্র নামাজ শেষ করে উঠেছে। মিহুলের কল দেখে খুশি হয়। বিছানায় আরাম করে বসে কলটা রিসিভ করে। অনেকক্ষণ একে অপরের নানান প্রাসঙ্গিক কথাবার্তা বলে এক পর্যায়ে মিহুল বেশ হতাশ সুরে বলে, জানিস রিতা, আমি বাচ্চা নিতে চাইলেও রাবির কিছুতেই রাজি হচ্ছেন না। ওনার কথা শুনে মনে হচ্ছে যেন এই রাজি না হওয়ার পেছনে কোনো গুরুতর কারণ আছে, সেটা এখন উনি আমাকে বলতে চাইছেন না। রিতা কথা শুনে কিছুটা অবাক হয়, জিজ্ঞেস করে, আশ্চর্য, ভাইয়া এমন কেন করবেন? এখানে লুকোনোর কি আছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। না উনিও আমাকে সরাসরি বলছেন কিছু। তাহলে তুই নিজ থেকে সরাসরি কথা বল, দুজনে একসাথে বসে আলোচনা কর, দেখবি সবকিছু ঠিক আছে। মিহুল তপ্ত শ্বাস ছাড়ল, বলল, উনি যেভাবে ব্যাপারটাকে অগ্রাহ্য করছেন, আমার তো এখন এই ব্যাপারে কথা বলতেই অস্বস্তি হচ্ছে। আরে ভাই, উনি তোর হাজবেন্ড, ওনার সামনে আবার কিসের অস্বস্তি? আচ্ছা কথা বলবো। ঠিক আছে, কথা বল, আর খুব জলদি আমাকেও খালা বানা। মিহুল হেসে ফেলে, বলে, আচ্ছা বানাবো। রমজানের প্রথম 5 দিন খুব সুন্দর স্নিগ্ধতায় কেটে গেল। কিভাবে কোন ফাঁকে গেল মিহুল তা একদমই টের পায়নি। সেহরি, ইফতার, নামাজ, কালাম এসব নিয়ে খুব সুন্দর সময় কাটছে তার। দিনগুলোও যেন তাই দ্রুত কাটছে বলে মনে হচ্ছে। এই কয়দিন মিহুল রাবিরের সামনে কোনো বাচ্চার কথা উল্লেখ করেনি। সেও রাবিরের মতো বেশ স্বাভাবিক ছিল।
তবে সবকিছুর মাঝেও তার মনে কি চলছিল সেটা কেবল সেই জানে। আজ ষষ্ঠ সেহেরি, ইফতারের পর রাতে আর কেউ ভারী কোনো খাবার খায় না। খুব খিদে পেলে অল্প স্বল্প কিছু ফলমূল খায়। রাতে তাই আর কোনো কাজও থাকে না। সেজন্য মিহুলের শাশুড়িও নামাজ শেষ করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েন। রাবি নামাজ শেষ করে বেশ রাতেই ফেরে। তার নির্বাচনের দিন যত এগোচ্ছে ব্যস্ততাও তত বাড়ছে। তবে আজ কি ভেবে সে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে। রুমের কাছে এসে দেখে ভেতর থেকে দরজা আটকানো। অবাক হয়ে দরজায় নক করে। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। রাবির এদিক ওদিক তাকায়। মিহুল তো কোথাও নেই, তাহলে রুমেই হবে। সে আবার দরজায় নক করে। মিহুল তো সচরাচর দরজা ভেতর থেকে লক করে না, তবে আজ কি হলো? রাবি লাগাতার দরজায় নক করে যাচ্ছে। এবার চিন্তা হচ্ছে তার। কপালে আঙ্গুল ঘষে ঘাম মুছে মায়ের রুমের দিকে যাওয়ার জন্য উদ্যত হতেই দরজাটা খট করে খুলে যায়। রাবি তড়িঘড়ি করে পেছনে ফিরে রুমের দিকে পা বাড়ায়। অন্ধকার রুম। রাবির হাতরে সুইচ অন করে। রুম ফাঁকা। রাবির চিন্তায় পড়ে ভাবে মেয়েটা কি করতে চাইছে। সে হাত থেকে ঘড়িটা খুলে রাখে। পাঞ্জাবির বোতাম দুটো খুলে বারান্দার দিকে এগিয়ে যায়। বারান্দার দরজার কাছে যেতেই থমকে দাঁড়ায়। স্কাউচে বসা শুভ্ররঙা পুরীতে তার চোখ আটকায়। মিহুল চমৎকার হেসে লজ্জা মাখা কণ্ঠে জিজ্ঞেস করে,